মাগুরার শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, বাকি ৩ জনের খালাসে পরিবারের অসন্তোষ। খালাসটা কি ঠিক হয়েছে? আমি হাইকোর্টের কাছে বলতেছি এতজন ওরা শাস্তি দেয়। খুলনার সার্কিট মাঠে বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ, বিকেলে অংশ নেবেন কেন্দ্রীয় সহ খুলনা বরিশাল বিভাগের নেতাকর্মীরা। নাজুক যোগাযোগ ব্যবস্থায় নাকাল কুয়াকাটার পর্যটন, লোকসানে শত শত ব্যবসায়ী, সড়কে নির্মাণ দ্রুতই শেষ করার দাবি। রাস্তা নাই, হাঁটলে পাও স্লিপ করে। দুইটা রাস্তা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমাদের মার্কেটে প্রায় ৫০০ দোকানদার আছে, ব্যবসায়ী আছে, আমরা এই জায়গায় আমাদের স্বার্থে অনেক ভালো হবে। এবং জিআই পণ্যের স্বীকৃতিতে ব্যস্ততা বেড়েছে মৌলভীবাজারের তাঁতপল্লীতে, কর্মসংস্থান বৃদ্ধি সহ নতুন উদ্যোক্তা তৈরির আশা স্থানীয়দের। স্বাগত এখন জনপদের সঙ্গে আছি আমি শরীফ রওশন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, বাকি ৩ জনকে খালাস দিয়েছেন আদালত। দ্রুততম সময়ে রায় দেয়া হলেও ৩ জনকে খালাস দেয় অসন্তোষ প্রকাশ করেন আসিয়ার মা। এর আগে সকাল 8:45টার দিকে আদালতে আনা হয় আসিয়া হত্যা মামলার 4 আসামিকে, পরে 9:20 তোলা হয় এজলাসে। এরপর রায় ঘোষণা করেন মাগুরার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড ঘোষণা করেন তিনি। তবে হিটু শেখের ছেলে সজীব এবং রাতুল সহ স্ত্রী জাহেদা বেগমকে খালাস দেন আদালত। 23 এপ্রিল চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার কাজ শুরু হয়। সে হিসেবে বিচার শুরুর মাত্র 25 দিনের মাথায় রায় ঘোষণা হলো। গেল 6 মার্চ মাগুরা সদর উপজেলার নিজুরান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওরা তো সারিয়ে দোষী, কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ আটকায় রাখছে, মারিয়ে তো ওরা মুখ আটকায় রাখছে। কারণ ওর জীবনটা তো শেষ হয়ে যেত যদি সকালবেলা না হতো, মানুষ যদি জানাজানি না হয়ে যেত। তো কিভাবে ওরা খালাস দিল? আমি তো এত খুশি না। আমি হাইকোর্টের কাছে বলতেছি এতজন ওরা শাস্তি দেয়। প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট হয়েছি। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনে আপিল দায়ের করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাগুরার আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, রায় নিয়ে যে পরিবারের অসন্তোষ, সে বিষয়ে 3 জনকে খালাস দেওয়ার বিষয়ে আবার আপিল করার সুযোগ আছে কিনা আসিয়ার স্বজনদের, আর এ বিষয়ে আইনজীবীরা কি বলছেন? রওশন, আপিল করার সুযোগ রয়েছে। এটি সরকারি যিনি আইনজীবী ছিলেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে মামলার যে রায়ের কপি সেগুলো দেখার পরে তারা সিদ্ধান্ত নেবেন যে উচ্চ আদালতে তারা এই ব্যাপারে যাবেন কিনা। তো আমরা যেটি তাদের কাছে শুনেছি যে উচ্চ আদালতে যাওয়ার তাদের সুযোগ রয়েছে, যেহেতু তারা অসন্তুষ্টি প্রকাশ করেছেন, অর্থাৎ এই রায়ে আসিয়ার মা সরাসরি তার অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং হিটু শেখের ফাঁসির ব্যাপারে সরকারি আইনজীবীরা তারা সন্তুষ্টি প্রকাশ করলেও বাকি যে 3 জন রয়েছে, সেই সজীব শেখ, রাতুল শেখ এবং হিটু শেখের স্ত্রী, এই 3 জনের ব্যাপারে কিন্তু তাদের একটা অসন্তুষ্টি রয়েছে। কারণ তারা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা না হলে পরোক্ষভাবে তারা এই ঘটনার সাথে জড়িত ছিল, এমন কথাগুলো কিন্তু এর আগেই জানা গেছে। সেই কারণেই কিন্তু তাদের কিছু না কিছু বিচারের আওতায় এনে তাদেরকে কিছুটা শাস্তি দিয়ে এটি উদাহরণ সৃষ্টি করা উচিত বলে মনে
করছেন আইনজীবীরা। তো আমরা একটা বিষয় যেটি হচ্ছে যে এই যারা নগরের এই শহরের যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি, তারাও কিন্তু একই কথা বলছেন যে হিটু শেখের ফাঁসিতে তারা উল্লসিত বা খুশি, এবং এই ফাঁসির আদেশে আসলে যারা অপরাধী তারা কিন্তু তাদের প্রতি একটি সতর্ক বার্তা আদালত থেকে আসলে দেয়া হয়েছে। পাশাপাশি বলা চলে যে এই রায়টি একটি যুগান্তকারী রায়, দ্রুততম সময়ে বাংলাদেশের ইতিহাসে আইনজীবীরা দাবি করছেন যে এটি ইতিহাসের সবচেয়ে দ্রুত সময়ে এই রায়টি ঘোষণা হলো, অর্থাৎ 13 কার্যদিবসে সমস্ত বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আজ 14তম দিনে এসে রায়টি ঘোষণা করা হলো এবং বিচারক জাহিদ হাসান তিনিও বেশ দ্রুততার সাথে আজকে রায়টি ঘোষণা করেছেন, অর্থাৎ এজলাসে তোলার পরে আসামিদের মাত্র 5 মিনিটের মধ্যে এই রায়টি তিনি ঘোষণা করেন। তো এখানে উপস্থিত যারা ছিলেন তারাও বিষয়টি যেটি দেখেছেন যে রায়ের যে সাক্ষী প্রমাণ ছিল প্রায় 29 জন, তাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু এই রায়টি ঘোষণা করা হয়েছে। এবং শিশু আসিয়া ধর্ষণ যে মামলা, সেই মামলাটির যে চার্জশিট দেওয়া হয়েছিল সেটি 13ই এপ্রিল দেওয়া হয়েছিল এবং এই 13 এপ্রিলের পরে 20 তারিখে আদালত এটিকে আমলে আনেন এবং এর পরবর্তীতে 23 তারিখে চার্জ গঠন হয় এবং 27 তারিখ থেকে যারা সাক্ষী ছিল তাদের শুনানি হয় এবং 2 দিন যুক্তিতর্ক উপস্থাপন করা হয় এবং 13 তারিখে নির্ধারণ করা হয় চলতি মাসের যে আজকে এই রায়ের দিন ঘোষণা করা হবে। তো সব মিলিয়ে যে রায়টি ঘোষণা হলো সেখানে এখানকার মানুষ তারা শুধু নয়, সারা বিশ্বের যারা মানুষ যারা এই খবরটি জানেন এবং যারা সারা দেশবাসী যারা এই খবরটি জানেন তারা কিন্তু দৃষ্টি রেখেছিল যে এই রায়টি কি হচ্ছে বা কিভাবে ঘোষণা করা হচ্ছে। তবে আসামি পক্ষের যারা আইনজীবী ছিল তাদেরকে আসলে পাওয়া যায়নি, তাদের বক্তব্য আমরা নিতে পারিনি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে মাগুরা আদালত চত্বর থেকে আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার যে রায় ঘোষিত হয়েছে সেই রায়ের পরিবারের প্রতিক্রিয়া এবং এলাকাবাসীর প্রতিক্রিয়া এবং সবকিছু মিলিয়ে সর্বশেষ খবর। শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায়ের বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে মাগুরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। বিকেলে খুলনার সার্কিট হাউস মাঠে বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ চলছে, মঞ্চ প্রস্তুত এবং সাজসজ্জার কাজ। অংশ নেবেন কেন্দ্রীয় সহ খুলনা বরিশাল বিভাগের নেতাকর্মীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সার্কিট হাউস মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, তারুণ্যের সমাবেশ উপলক্ষে প্রস্তুতি কেমন দেখছেন, আর সমাবেশেতে এখনো অনেকটা সময় বাকি আছে, নেতাকর্মীরা ভিড় করছেন কিনা এখন থেকেই? রওশন, খুলনার যে তারুণ্যের সমাবেশ সেটিকে ঘিরে কিন্তু উৎসবমুখর পরিবেশ আমরা গত কয়েকদিন ধরে দেখেছি। বিএনপির নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে মাঠের আশপাশে কিন্তু অবস্থান করছেন। এখানে বর্তমানে কিন্তু এই মাঠের সাজসজ্জা সহ স্টেজের যে কাজগুলো সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। আপনি দেখতেই পাচ্ছেন যে স্টেজের যে সাজসজ্জার যে কাজ সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় চেয়ার বসানো হচ্ছে এবং এখানে কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি কাজ শেষ হয়নি। যেহেতু দুপুরের পরে প্রোগ্রাম, সেহেতু কিন্তু আস্তে আস্তে এই কাজগুলো সম্পন্ন করছে। এখানে নেতাকর্মীরা আসছেন, এসে কিন্তু সেগুলো পরিদর্শন করছেন কাজগুলো। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, এখানে আমরা দেখেছি যে বরিশালের বেশ কিছু নেতাকর্মী কিন্তু এরই মধ্যে চলে এসেছেন এবং কিছু কিছু নেতাকর্মীরা কিন্তু গতকালকে রাতে এসেছেন। তারা কিন্তু এসে এখানকার যে স্থানীয় হোটেল মোটেলগুলো রয়েছে সেখানে এসে অবস্থান করেছেন এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা যারা রয়েছেন, কেন্দ্রীয় নেতারাও এসেছেন। তারা কিন্তু এখানে এসে গতকালকেই অবস্থান করেছেন এবং বেশ দফায় দফায় কয়েক দফা সভার সমাবেশ করেছেন এখানে। এর পাশাপাশি আমরা দেখেছি যে এখানে কিন্তু বরিশাল বিভাগের বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং তারা যেটি বলছেন যে এই তারুণ্যের সমাবেশকে মূলত সফল করার জন্যই কিন্তু তারা সকাল সকাল এখানে চলে এসেছেন এবং তারা যেটি বলছেন যে মূলত বিএনপির যে মূল যে উদ্দেশ্য রয়েছে তরুণদেরকে কাজে লাগানো, তরুণদের যে রাজনৈতিক অধিকার সেটি প্রতিষ্ঠা এবং তরুণদেরকে ভোটের যে তরুণের অধিকার, তরুণদের সেই অধিকার প্রতিষ্ঠার জন্যই কিন্তু আজকের মূল উদ্দেশ্য তাদের। এবং এখানে আমরা আজকে যতদূর জানতে পেরেছি যে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর পাশাপাশি অন্যান্য আরও কিছু
ব্যক্তিরা রয়েছেন, যারা কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন, তারা এখানে উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে কিন্তু আমরা এখন দেখছি যে স্টেজে কিন্তু বেশ কিছু নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং এসে কিন্তু তারা এখানে স্টেজ পরিদর্শন করছেন। এর পাশাপাশি এখানে কিন্তু বিএনপি নেতারা যেটি বলছেন যে মূলত এখানকার যে এই তারুণ্যের সমাবেশের যে মূল উদ্দেশ্য সারা বাংলাদেশের তরুণদেরকে জাগ্রত করা এবং তরুণদের মাধ্যমে যে কাজগুলো হয়ে থাকে সেগুলো সম্পন্ন করা এবং তরুণদেরকে একটি শিক্ষিত রাজনীতির মধ্যে আসা, সব মিলিয়ে তরুণদেরকে রাজনীতিতে যে সম্পৃক্ততা সেটা যেন ভালো হয় এবং সেটা যেন সঠিকভাবেই হয়ে থাকে সেই ব্যাপারে কিন্তু তারা কথা বলবেন এবং এখানকার যারা সিনিয়র রাজনীতিবিদরা আছেন তারা কিন্তু এসব বিষয়ে আলোচনা করবেন। মোটামুটি স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং যুব দলের মূল আয়োজন কিন্তু এটাই এবং বিএনপি সিনিয়র নেতারাও কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার সমাবেশস্থল থেকে সবশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এদিকে চট্টগ্রামে বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে। কার্যক্রমের উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির আয়োজন কেমন দেখছেন আর এ বিষয়ে নেতাকর্মীরা কি বলছেন? রোশন, স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ। দলীয় সদস্য নবায়ন এবং একই সাথে নতুন সদস্য সংগ্রহ করার কার্যক্রম সেটি উদ্বোধন করবেন আজকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি চট্টগ্রামের এই নেতা। এর পাশাপাশি শহীদউদ্দিন চৌধুরী যিনি যুগ্ম মহাসচিব, তিনি আসবেন। এছাড়া চট্টগ্রামে যে কেন্দ্রীয় যে সহসাংগঠনিক সম্পাদক চট্টগ্রামের সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, তিনিও এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা দলীয় কার্যালয়ে দেখছি যে সময় যত যাচ্ছে ততই নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, আগ্রহ সেটি কিন্তু বাড়ছে। দলে দলে চট্টগ্রাম নগরীর আশেপাশে যেসব উপজেলাগুলো রয়েছে, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ ইউনিট থেকে নেতাকর্মীরা এখানে এসে হাজির হচ্ছেন। যে কার্যালয় রয়েছে নাসিমন ভবনে, কার্জিত দেউরি, সেই কার্যালয়ে এসে একে একে হাজির হচ্ছে সবাই এবং দীর্ঘ সময় পর আসলে ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পর তারা এই কার্যক্রমটি আসলে উৎসবমুখর পরিবেশে করতে পারছেন। কারণ এই সুদীর্ঘ সময় জুড়ে তারা এইসব নেতাকর্মীরা বিভিন্ন মামলা থেকে শুরু করে নির্যাতন, নানামুখী চাপে আসলে তারা এই দীর্ঘ সময় পার করেছেন। গেল 8 জানুয়ারি দলীয় যে চেয়ারম্যান, তিনি আসলে এই কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি নিজেই সদস্যপদ নবায়ন করেছেন। এর মধ্য দিয়ে শুরু হলো গত 4 মাস কিছুটা ঢিমে তালে চলেছে কার্যক্রম। এর মধ্যে আবার বিএনপির কেন্দ্র থেকে আসলে নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এর মধ্যে চট্টগ্রাম যে মহানগরী এবং উত্তর জেলা, দক্ষিণ জেলার যে 3টি ইউনিট মোট, সেখানে 47 লাখ সদস্য করার টার্গেট নিয়েছেন তারা। এর মধ্যে মহানগরীতে তারা বলছেন যে 41টি ওয়ার্ডে, সাংগঠনিক ওয়ার্ডে এর মধ্যে 300 থেকে 400 জন করে মেম্বার আছেন। এর মধ্যে উত্তর জেলায় এর মধ্যে 10,000 সদস্য নবায়ন হয়েছে এবং দক্ষিণ জেলায় তারা আরও প্রায় 9 লাখের মতো তারা নতুন সদস্য সংগ্রহ করবেন বলছেন। তো এর মধ্যে কিছুটা সতর্কতার কথা বলা হয়েছে যাতে ফ্যাসিস্ট সরকারের কেউ বিএনপি সদস্য হতে না পারে, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন তারা যাতে সদস্যপদ নবায়ন করতে না পারেন এবং 18 বছরের ঊর্ধ্বে রাষ্ট্রবিরোধী কোনো কাজে, সন্ত্রাসী কাজে জড়িত নিষিদ্ধ সংগঠনে তারা যাতে কোনোভাবে মেম্বার না হয় বা সদস্য না হয় সেটি সতর্কতা নিতে দলীয় নেতাকর্মীরা নির্দেশ দিচ্ছেন। আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। নতুন করে দরপতনে দিশেহারা বগুড়ার আলু চাষিরা। জাত ভেদে আলু বিক্রি হচ্ছে 9 থেকে 10 টাকা কেজি দরে। এই বিষয়ে বিস্তারিত জানাতে হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, হঠাৎ করে আলুর দরপতনের কারণ কি আর এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ রওশন, যদি এক কথাই বলি সেটা হলো বর্তমানে যে উদ্বৃত্ত আলু রয়েছে সে আলুটি রাখার জায়গা না থাকার কারণে এবং এখানে সামনে যে বড় মৌসুম, সে বড় মৌসুমে কাটা মারাইয়ের যে খরচ, সে খরচ উঠাতে যে আলু বিক্রি হাটবাজারে বিক্রি করার কারণেই কিন্তু আলু সরবরাহ বেড়েছে হাটবাজারে এবং সেই ক্ষেত্রে কিন্তু দরপতন হয়েছে। বর্তমানে আজকে যে হাটটিতে আমি রয়েছি, সকাল থেকে কিন্তু কৃষকরা এখানে আলু নিয়ে আসছে এবং তারা কিন্তু আলু বিক্রি করেছে এবং আলুগুলো আজকের যে দামটি
যেটি সেটি হচ্ছে 10 থেকে 9 টাকা কেজিতে তারা আলু বিক্রি করেছে জাত ভেদে। আর এখানে যেটি কৃষক বলছে সেটি হলো তাদের বাড়িতে বর্তমানে যে ধান আসবে, বড় ধান আসবে, সে ধানগুলো রাখার জায়গা না থাকার কারণে এবং বর্তমানে যে ধান কাটা মাড়াইয়ের যে খরচটি প্রতিদিনের, সে খরচটি জন্যই কিন্তু তারা আলু বিক্রিতে বাধ্য হচ্ছেন এবং এই বাধ্য হওয়ার কারণেই কিন্তু হাটবাজারে যে আলুর সরবরাহ অনেক বেড়েছে এবং যে ক্রেতারা তারা কিন্তু খুব অল্প দামে কিনছে। আর এখানে যদি একটু পরিসংখ্যান দিয়ে বলি, এবারে আলু খরচ হয়েছে কিন্তু 14 টাকা 13 টাকা কেজি দরে, আর সেখানে আলু আজকে বিক্রি হচ্ছে 9 থেকে 10 টাকা কেজি দরে, যেখানে প্রত্যেক কেজি আলুতে 4 থেকে 4.5 টাকা লোকসান দিয়ে কিন্তু কৃষকরা বিক্রি করছেন। আর কৃষি বিভাগের তথ্য মতে এইবারে প্রায় 63,000 হেক্টর জমিতে 14 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, যেখানে এখানে যে 42টি হিমাগার রয়েছে বগুড়াতে, সেই হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে মাত্র 3.5 লাখ মেট্রিক টন। বাকি যে আলুগুলো, সেই আলুগুলো কিছুটা বাজারে বিক্রি হয়েছে, কিছুটা কৃষকের ঘরে রয়েছে। আর উদ্বৃত্ত আলুগুলোও কিন্তু কৃষকের ঘরে রয়েছে, সেই আলুগুলো কিন্তু তারা বিক্রি করছেন এবং বিক্রি করার কারণেই কিন্তু আলুর দামটা কমে গেছে। এবং এখানে যে ব্যবসায়ীরা যেটি বলছেন যে ঢাকা কিংবা অন্যান্য মোকামেও যে আলুর দাম যে খুব একটা বেশি রয়েছে তেমন না, এখানে 13 থেকে 14 টাকা কেজি ধরে তারা ঢাকা, চিটাগাং বিভিন্ন স্থানে 13-14 টাকা কেজিতে তারা আলু পাইকারি বিক্রি করছেন। সেক্ষেত্রে খুচরা বাজারে যদি 20 টাকা আলু হয়, এখানে খুচরা বাজারে যে কারসাজি সেটিকে দায়ী করছেন। আর এখানে এই আলুর যে সামনে দিনগুলো, আরও কয়েকটি দিন কিন্তু আলুর দর আরও কমতে পারে এমনই আশঙ্কা করছেন এখানকার কৃষকরা। তো এই ছিল রওশন আমার কাছে যে বগুড়ার যে হাটবাজারে যে আলুর দর তার নিয়ে সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, বেতন পরিশোধে কারখানার পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিনা, আর এই বিক্ষোভের কারণে যাতায়াতে বা সড়কে কোনো ভোগান্তির শিকার হচ্ছেন কিনা যাত্রীরা? সকাল 9টা থেকে গাজীপুরের যে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা তাদের এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে প্রায় 1 ঘন্টা অবরোধের পর ঘটনাস্থলে আসে সেনাবাহিনী এবং শিল্প পুলিশ সহ থানা পুলিশের সদস্যরা, এবং তারা শ্রমিকদের সাথে কথা বলেন এবং শ্রমিকদেরকে তাদের যে বেতনটি, সেই বেতনটি পরিশোধের আশ্বাস দিয়ে তাদেরকে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে তাদেরকে কারখানার যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে তাদের নিয়ে আসেন। এরপর থেকে কিন্তু শ্রমিকরা এই মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বেতন প্রদানের কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত কিন্তু কারখানা কর্তৃপক্ষ কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মূলত এই ঘটনার সূত্রপাতটা কিন্তু অনেক আগে থেকে, অর্থাৎ এর আগেও আমরা দেখেছি যে এই কারখানার শ্রমিকরা কিন্তু একাধিকবার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তাদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছিল। চলতি মাসেও তারা এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবি করছিলেন। 10 তারিখ রাতে হঠাৎ করে এই কারখানা কর্তৃপক্ষ তারা এই কারখানা থেকে মূল্যবান মেশিনারিজ গুলো সেটি সরিয়ে ফেলেন। এই সংবাদটি যখন শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়ে, 11 তারিখ থেকে শ্রমিকরা কয়েক শিফটে তাদের ভাগ করে তারা কিন্তু কারখানায় অবস্থান নিয়েছে। তবে এই 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, আজকে পর্যন্ত তারা কিন্তু এই কারখানায় অবস্থান করছে, কিন্তু কোনো ধরনের কাজ করছে না, কর্মবিরতি পালন করছেন। তবে শ্রমিক গতকালকে পর্যন্ত কারখানায় যারা স্টাফ রয়েছেন, অর্থাৎ কর্মকর্তারা রয়েছেন, তারা ছিলেন। তবে আজকে কর্মকর্তারাও নেই, যে কারণে শ্রমিকরা আজকে বাধ্য হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এবং শ্রমিকরা যেটি বলছেন যে এই কারখানার মালিক যিনি রয়েছেন তিনি বিগত সময়ে কিন্তু তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমনটি দাবি করছেন, এবং তিনি 5 তারিখের পর থেকে তিনি শ্রমিকদেরকে বেতন দিতে গিয়ে তিনি কিন্তু প্রায় তালবাহানা করছেন, এমনটি কিন্তু শ্রমিকরা আমাদের কাছে জানিয়েছেন। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এর আগে গত রমজান মাসেও আমরা দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে, এবং আজকেও তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল। এতে করে আমরা সকালের দিকে দেখেছি যে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, এবং এই যানজট সৃষ্টির ফলে কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষকে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। এই মুহূর্তে শ্রমিকরা কিন্তু কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন, এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি, তাদের যে বেতন, যে বকেয়া বেতন, সেটি পরিশোধ না করলে তারা কিন্তু এভাবে অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং ঘটনাস্থলে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গী থেকে সবশেষ তথ্য।
গাজীপুর থেকে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা যখন গ্রামীণ ব্যাংক করলাম, আপত্তি উঠলো এটাকে ব্যাংক বলা যাবে কিনা, গরিব মানুষের টাকা দেওয়া এটাকে ব্যাংক হলো নাকি, একটা ব্যাংকের অপমান করছেন আপনি, এটা একটা বড় ইস্যু হয়ে গেল। তা আমি বারে বারে জিজ্ঞেস করলাম, ব্যাংক বলতে আপনারা বুঝেনটা কি সেটা আমাকে বলেন। ওইটা আর বলেন। তা বললাম যে এটাই হলো, আমরা যেটা করছি এটাই হলো প্রকৃত ব্যাংক, আপনারা যেটা করছেন এটা নিছক লোক দেখানো ব্যাংক। এটার ব্যাখ্যা চাইলো সবাই। কেন আমি বলছি যে এটাই আমাদেরটাই প্রকৃত ব্যাংক, তোমাদেরটা লোক দেখানো ব্যাংক, যেটাকে তোমরা ব্যাংক বলছো। তা আমি ব্যাখ্যা দিলাম, বললাম যে ব্যাংক শব্দটার উৎপত্তি হয়েছে একটা শব্দ থেকে, যেটা হলো অর্থ হলো ট্রাস্ট, ডিপেন্ড করা। তোমরা সেটা বানিয়েছ ডিস্ট্রাস্টের ভিত্তিতে, অবিশ্বাসের ভিত্তিতে। কারণ তোমার কাছ থেকে টাকা নিতে হইলে তুমি কারণ জামানত চাও, যে ধরে নেব যে তুমি টাকা নিয়ে পালিয়ে যাবে, সেজন্য আগে শক্ত করে তোমাকে বেঁধে দিই, জামানত দাও, জমা করো, তারপরে তোমার হাতে টাকা দেবো এবং তোমার উপর নজর রাখবো। কাজে তোমার যে শুরু, যে শব্দ থেকে ব্যাংকিং সিস্টেমের অভ্যুত্থান হলো, সেটার থেকে তুমি বিচ্যুত হয়ে গেছো। আমাদেরটা হলো আসল ব্যাংক, যেটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে আছে, কারণ এখানে কোনো জামানত নাই, এটা জামানতবিহীন ব্যাংক। আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে, তার মাঝখানে আর কিছু নাই। তো বলে যে না, এটাকে হয় নাকি এরকম বিশ্বাসের ভিত্তিতে আমি অল্প অল্প টাকা দিতে পারবেন, বড় বড় টাকা দিতে পারবেন? আমি যে পারবো, কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। এটা একদম প্রথম দিকের কথা। এরপরে তো অনেক কিছু হয়ে গেল, বড় টাকা, কত বড় টাকা চান, সেখানেও কোনো জামানতের কোনো বিষয় নেই। এত যে পরিসংখ্যান দেখছেন, এগুলো সব জামানতবিহীন ঋণ। এটা মজার কথা হলো, ঠিক এমন সময় আমরা আলাপ করছি, ভাগ্যের পরিহাস। যেমন জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে। ব্যাংক কাকে বলবেন এখন? আপনারা বিচার করুন, ব্যাংক কোনটা? কাজে যেটা প্রকৃত ব্যাংক, সেটির দিকে আমরা নজর দিই না, আমরা কোন রকমের বুঝ দেওয়ার মতো করে যাই। যেটা নকল ব্যাংক, সেটা নিয়ে আমরা সব ব্যস্ত, তোলপাড় করে ফেলছে সারা দুনিয়া। এই হলো পরিহাস, যেটার প্রতি আমি বারে বারে দৃষ্টি আকর্ষণ করছিলাম। এটা ব্যাংকিং না, ব্যাংকিংটা এইটা, প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে। এটাই হলো মানুষের ব্যাংক। মানুষ যেখানে আসতে পারে, তার নিজের পরিচয়, তার টাকার পরিচয় না, সে আসে তার নিজের পরিচয়। সে নিঃস্ব একটা ব্যক্তি, সে বলছে আমি মুরগি পালতে পারবো, আমাকে কিছু টাকা দেন, আমি মুরগি পালবো। তার একটা বিশ্বাস, সে বিশ্বাসের উপরে ভিত্তি করে আপনি টাকাটা দিচ্ছেন, এবং তার সঙ্গে কাজের একটা কায়দা, নিয়ম কানুন তৈরি করে দেন, সে সেটা অনুসরণ করে। সে বলে নাই যে আমার জমি বন্ধক দিতে হবে, আমি তো জমি নাই, শুরুতেই নাই, বন্ধক দেবো কিসে? কাজে এটা উল্লেখ করলাম এই জন্য, যেটাকে আমরা খুব হালকা ভাবে, পৃথক ভাবে বলছি, সেটা কিন্তু ভবিষ্যৎ, সেটাই প্রকৃত ব্যাংকিং, সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং, যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে, নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে, এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না। কাজে এটা হলো একটা সময়ের ব্যাপারে। আজকে
ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সময় হলো কথাটা বুঝিয়ে বলার জন্য। রেগুলেটরি অথরিটির সৃষ্টি হলো কেন? যখন গ্রামীণ ব্যাংক শুরু হলো, প্রত্যেক এনজিও চেষ্টা করলো, এটা এত প্রসিদ্ধ হয়ে যাচ্ছে, এত নাম করছে, যেহেতু টাকা ফেরত পাচ্ছে, টাকা দিলে টাকা ফেরত পাওয়া যায়, তো সবাই চেষ্টা করলো যে আমরাও কিছু করি না কেন, আমরাও তো গরিব মানুষ নিয়ে কাজ করি। প্রত্যেক এনজিও চেষ্টা করলো যে এটা করুক, ক্রমে ক্রমে প্রসার হতে আরম্ভ করলো। ক্রমাগত ভাবে এর মধ্যে নানা রকমের নতুন নতুন জিনিস ঢোকাতে আরম্ভ করলো, নতুন আইডিয়া নিজেদের সুবিধার জন্য করতে আরম্ভ করলো। এটা ভবিষ্যতের জন্য খারাপ হবে এটা মনে করে যে এটার কোনো একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম, বাংলাদেশ বলছে এটা আমাদের কাজ না। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করলাম, অর্থ মন্ত্রণালয় প্রথমে খুব গুরুত্ব দিল না, পরে বললো যে কি করতে হবে আমাদেরকে বলো। তখন আমরা বলি একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার, কারণ যে হারে এটা বাড়ছে এটা একটা বড় রকমের সমস্যার সৃষ্টি করতে পারে। এটা নিয়ে এলার পরে বারে বারে বৈঠক হলো অর্থ মন্ত্রণালয়ে। তখন গভর্নর ছিলেন ফখরুদ্দিন সাহেব, সেটা সমর্থন করলো। একটা জায়গায় পেজ লাগলো যে আমি রেগুলেটরি অথরিটি হবে, কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে হবে না। আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। কক্সবাজারের বিপুল জনগোষ্ঠী, রোহিঙ্গা এবং পর্যটকদের উন্নত চিকিৎসার একমাত্র ভরসা 250 শয্যার জেলা সদর হাসপাতাল। তবে নানান সমস্যায় জর্জরিত হাসপাতালটি নিজেই যেন এক অন্ধকারে আছে। অর্থ এবং জনবল সংকটে টানাপোড়েনের মধ্যে আইসিইউ এবং সিসিইউ সেবা। শয্যা সংকটে বেশিরভাগ রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সংকট কাটাতে সংশ্লিষ্ট দপ্তরে বেশ কয়েকবার অবহিত করা হলেও নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন মন্তোষ বিতজ্ঞ। পর্যটন নগরী কক্সবাজারের উন্নত চিকিৎসা সেবার একমাত্র সরকারি প্রতিষ্ঠান 250 শয্যার জেলা সদর হাসপাতাল। জেলার 28 লাখের বেশি বাসিন্দা, সাথে আশ্রয় নেয়া প্রায় 13 লাখ রোহিঙ্গা ও দৈনিক বেড়াতে আসা হাজারো পর্যটক সহ বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় একমাত্র বাতিঘর এই হাসপাতালটি। কিন্তু নানান সংকটে হাসপাতালটি যেন নিজেই অন্ধকারে। হাসপাতালটিতে দৈনিক গড়ে 2 থেকে 2,500 রোগী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ভর্তি থাকে প্রায় 750 থেকে 800 রোগী। শয্যা সংকটে বেশিরভাগ রোগীকেই চিকিৎসা নিতে হয় মেঝেতে শুয়ে। পাশাপাশি রয়েছে জনবল ও যন্ত্রপাতি সংকট। আমরা এখানে আসছি ডাক্তার দেখায়, তো আসি এখানে 1টার আগে আইলে ওরা আমাদেরকে টিকিট দেয় না। রোগী আনি বেড পাচ্ছে না, মাটির মধ্যে থাকতে হচ্ছে। সুদূর মহেশখালী থেকে আসছে, অনেক দূর থেকে। বাচ্চা দুইটা, আমার বাচ্চা অসুস্থ। আমাকে বলতেছে কালকে সকালে 8টা বাজে, সেখানে আবার কি এক্সরে করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে। রোহিঙ্গা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে 2019 সালে হাসপাতালটিতে চালু করা হয় আইসিইউ ও সিসিইউ সেবা। কিন্তু অর্থের অভাবে গেল 8 মে বন্ধ হয়ে যায় সিসিইউ সেবা। 4 দিন পর সেবা চালু হলেও ফের অনিশ্চয়তার মুখে। বন্ধের পথে রয়েছে আইসিইউ সেবা। অভিযোগ রয়েছে জনবল সংকটে গাইনি চিকিৎসক দিয়ে চলছে বিশেষ এই 2 সেবার কার্যক্রম। এছাড়াও অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় গেল 9 মাস ধরে বিনা বেতনে কাজ করছেন শতাধিক কর্মচারী। আমরা আইএম ছিলাম, আইএম পদ চলে গেছে। আমরা 9 মাস পর্যন্ত বিনা পয়সায় কাজ করতেছি এখানে। বিগত 18 বছর যাবত চাকরি করতেছি, তখন আমাদের কষ্ট হয় নাই। এই 9 মাস খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমাদের, যেহেতু স্যালারি নেই। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সংশ্লিষ্ট দপ্তরকে একাধিকবার লিখিতভাবে জানানো ও চাহিদাপত্র দেয়া হলেও এখন পর্যন্ত নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। সচিব পর্যায়ে লিখেছি, বিভাগীয় আমি আমাদের মহাপরিচালককে লিখেছি, বিভাগীয় পরিচালকের সমস্যা লিখেছি, তাদের সাথে আলাপে আমাদের মহাপরিচালক সাহেব পরিদর্শন এসেছিলেন, উনি বিষয়টা অবগত আছেন। ওনাদের সাথে আমরা আলোচনা করেছি, ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন, ওনাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিপুল জনগোষ্ঠীর উন্নত সেবা নিশ্চিতকরণ ও সংকট নিরসনে কক্সবাজারে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। এখন কক্সবাজার।
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে প্রতি বছর লাখো পর্যটকের আগমন ঘটে সাগরকন্যা কুয়াকাটায়। তবে সৈকতের নাজুক যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগে পড়তে হয় পর্যটকদের। সড়কের কাজ শেষ না হওয়ায় সৈকতে যাতায়াতের পাশাপাশি পাহাড়ি পণ্য এবং মুখরোচক খাবারের দোকানে যেতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। এতে ধারাবাহিক লোকসানে শত শত ব্যবসায়ী। স্থানীয় পর্যটন শিল্পের বিকাশে সড়ক নির্মাণ কাজ দ্রুতই শেষ করার দাবি তাদের। জসিম পারভেজের প্রতিবেদন। কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের। এছাড়াও 22 কিলোমিটার সৈকতে দর্শনীয় বেশ কয়েকটি স্পট রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে বছরে প্রায় পুরোটা সময়ই পর্যটকের আগমন ঘটে সমুদ্রকন্যা কুয়াকাটায়। তবে পর্যটকদের জন্য এখানে গড়ে ওঠেনি উন্নত যোগাযোগ ব্যবস্থা। সৈকতের বিভিন্ন স্পট আর শৌখিন পণ্যের দোকানে যাতায়াতে বেগ পেতে হয় ভ্রমণ পিপাসুদের। এতে শত কোটি টাকার লোকসানে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র বিনিয়োগকারীরা। কষ্ট করে আসি ঘুরতে, এখানে আসলে পরে হাঁটার মতো কোনো নাই, রাস্তা নাই, হাঁটলে পাও স্লিপ করে। রাস্তাটা হলে অনেক ভালো হতো, দর্শক যতগুলো আছে ওদের প্রজেক্টরদের জন্য ভালো হতো। বিচের পরে একটা সড়ক এবং আমাদের ওই উপরে বেরিবেদ, এই দুইটা রাস্তা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমাদের এই মার্কেটে প্রায় 500-600 দোকানদার আছে, ব্যবসায়ী আছে, আমরা এই জায়গায় আমাদের স্বার্থে অনেক ভালো হবে। এক একটা দোকানে ইনভেস্ট করা আছে 5 লাখ, 6 লাখ, 3 লাখ, 2 লাখ, এতে দেখা গেছে মোট মিলাইয়া শত কোটি টাকা আমাদের এখানে ইনভেস্ট করা। সামনে বর্ষার টাইমে এই ঢেউয়ের পানি এখনও যদি সামনে দিয়ে বাদ দেওয়া না হয় তাহলে এই রাস্তা টেকে কিনে সন্দেহ আছে। গেল বছর সমুদ্র তীরে 2 কিলোমিটার সড়ক নির্মাণে প্রায় 4,86 লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় পৌর ও উপজেলা প্রশাসন। যথাসময়ে নির্মাণ কাজ শেষ না হওয়ায় উদ্বিগ্ন স্থানীয় হোটেল মালিক ও ব্যবসায়ীরা। হোটেল রিসোর্ট যারা মালিকরা আছে তারা একটা লম্বা একটা সময় ধরে তারা লোকসান দিয়ে আসছে। কারণ এই বাদ দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে না, মানুষজন চলাচল করতে পারে না, টুরিস্টরা এক স্পট থেকে অন্য স্পটে যেতে পারে না। আগামী 2 মাসের মধ্যে ইনশাল্লাহ প্রজেক্টটি বাস্তবায়ন করতে পারবো। প্রজেক্টটি বাস্তবায়িত হলে কুয়াকাটা পর্যটক এবং নগরবাসীর জন্য যেমন একটি দৃষ্টিনন্দন রাস্তা, পার্কিং টাইলস, আরসিসি রোড আমরা উপহার দিতে পারবো। একই সাথে কোস্টাল জোন হওয়াতে কোস্টাল জোনের নিরাপত্তা এবং প্রোটেকশনের ক্ষেত্রে এই রাস্তাটি ভূমিকা পালন করবে। আমাদের হস্তক্ষেপের কারণে এবং বলা যায় অনেকটা প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে কাজের গতি ফিরেছে। এখন রাস্তাটি অনেকটাই চলাচলের উপযোগী। আশা করছি আগামী বর্ষা মৌসুমের আগে এই রাস্তাটির কাজ সম্পন্ন হবে। পর্যটন খাত সংশ্লিষ্টরা মনে করছেন দর্শনার্থীদের আকৃষ্ট করতে যুগোপযোগী অবকাঠামো নির্মাণ করা গেলে স্থানীয় অর্থনীতি আরও বেগবান হবে। জসিম পারভেজ, এখন পটুয়াখালী। প্রমত্তা, মেঘনা আর বঙ্গোপসাগরের বিশাল জলরাশির মাঝে জলবায়ু উদ্বাস্তুদের অবহেলিত এক দ্বীপ উড়িরচর, যেখানে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত 40,000 মানুষের। যেখানে এখনও নদী ভাঙন, প্রতিকূল আবহাওয়া বা লবণাক্ত পানি তাদের ঠেলে দেয় বেঁচে থাকার নিত্য সংগ্রামে। অথচ একটি ক্রস ড্যাম বা অবকাঠামো উন্নয়নে দেশের অর্থনীতিতে এক উজ্জ্বল নাম হতে পারত কৃষি, মাছ এবং কাঁকড়ায় সমৃদ্ধ এই জনপদ। বিস্তারিত ফয়সাল করিমের প্রতিবেদনে। উত্তাল সাগরের জলরাশি দেখেই কেটেছে শৈশব ও কৈশোর। জীবনের সুখ দুঃখের অনেক গল্পের সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা নদী ভাঙন বা ঠিকানা পাল্টানোর গল্পটাও। দেশের জলবায়ু উদ্বাস্তুর দ্বীপ উড়িরচরের বাসিন্দা শাহাদাত হোসেন। সোনালী স্মৃতি ঘেরা এই বাড়িতে জীবনের বড় অংশ কাটালেও গত বছর বাধ্য হয়ে ছেড়েছেন এই আশ্রয়। পূর্বপুরুষের ভিটা নদীগর্ভে বিসর্জন দিয়ে অন্যত্র চলে যাওয়ার এমন গল্প শাহাদাতের কাছে নতুন নয়। কি ফিজাদের বাড়ি ছিল হুদ্রাখালী সন্দ্বীপ, সেখান থেকে ভাঙার পরে উড়িষ্যা আসে, উড়িষ্যা আসার পরে 2 বার ভাঙছে আমার দাদাদের বাড়ি, সেখান থেকে আমাদের এই বাড়ি আসছে, আমার আব্বুর বাড়ি। এখান থেকে ধরেন এটা এখন ভাঙার পথে, এটা আর আমরা আশা করি না। আরো 5-5 কিলোমিটার উত্তরে চলে গেছি, কোনো এক সময় সেখানে থাকবো কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। ঠিকানা বদলের এমন গল্প এই জনপদের আরও অনেকের। এমনকি দ্বীপের আমেনা বেগমও বর্ষার শঙ্কায় ছেড়ে যাচ্ছেন প্রবাসী স্বামীর ভিটা, যেখানে কাটিয়েছেন পুরো 1 যুগ। তবে নদীর ধ্বংসাত্মক ভাঙনে বাড়ির চাল বা অন্যান্য সব কাঠামো খুলে নিয়ে যাওয়া হয়েছে দ্বীপের অন্য প্রান্তে।
এখানে 7 বছর। এখন নদী ভাঙতির কারণে আমরা এখান থেকে চলে যেতেছি আর কি। সময় লাগবে বলতে এখন বর্ষা তো কাছে গেছে, বর্ষা আসলে তো আর ঘর নিতে পারবো না। প্রমত্তা মেঘনা আর উত্তাল বঙ্গোপসাগরের বুক চিরে 1970 সালে সন্দ্বীপের উত্তর দক্ষিণে জেগে উঠেছিল উরির চর। 80-র দশক থেকে সন্দ্বীপ, নোয়াখালী, লক্ষ্মীপুর ও আশপাশের বিভিন্ন চরের ভূমি হারানোরা এখানে আসেন নিরাপদ ঠিকানার খোঁজে। অথচ তাদের নিত্যসঙ্গী হয় ছোট বড় প্রাকৃতিক দুর্যোগ সহ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো জলবায়ু পরিবর্তনের মতো অভিঘাত। নদীর অন্য প্রান্তের পৃথিবী এগিয়ে গেছে চোখের পলকে। জলরাশির অন্য পাশের মূল ভূখণ্ডে জীবনে গিয়েছে অভাবনীয় গতিতে। অথচ প্রমত্তা মেঘনা আর বঙ্গোপসাগরের বিশাল জলরাশির মাঝে জেগে থাকা মায়াবী চরে সময় যেন থমকে থাকে। জলবায়ুর ধাক্কায় জর্জরিত এই অঞ্চলের মানুষ আটকে থাকে দুর্ভাগ্য, অনিশ্চয়তা আর ভাঙনের মহাকালে। চর এলাকা তো এখানে জোয়ার হয়, যেমন তুফান তাফান অনেকটা বেশি হয়, এই কারণে মানে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। আমাদের উরিচ্ছরের মানুষ একজন 3, 4, 5, 6 লড়ার জন্য দিছে। নদী ভাঙতে ভাঙতে আমাদের বাপ দাদার ভিটে মাটি হারিয়ে যাচ্ছে। দ্বীপে ঋতু পরিবর্তনে মাঠ ভরে ওঠে ফসলে, কোথাও দোল খায় ধানের শেষ। এই ফসলের উপর সন্দ্বীপ ও আশপাশের উপজেলার মানুষ নির্ভর করলেও পাচ্ছে না কাঙ্ক্ষিত ফসল। কারণ সমুদ্রের উচ্চতা বেড়ে ঢল নামে লবণাক্ত পানির কখনো বাধা হয়ে দাঁড়ায় দুর্বল দুর্গম যাতায়াত ব্যবস্থা। লবণাক্ত পানি ধরা দেখছেন না, মরিচ লাগাইছে উপাসে সজুলি গেছে, তরমুজও ঝুলি গেছে লবণাক্ত পানি ঢোকার কারণে। টমেটো লাগাইলাম, ওইটাও কুমড়া গাছ লাগাইলাম, লাউ গাছ লাগাইলাম, এগুলো নুনের কারণে হচ্ছে না। চট্টগ্রামের সন্দ্বীপের এই ইউনিয়ন জলবায়ু পরিবর্তনের অন্যতম উদাহরণ হয়েও পড়ে আছে সরকারি বা বেসরকারি সংস্থার অবহেলার খাতায়। মেলে না জলবায়ু তহবিলের অর্থ বা প্রকল্প। তবে নদী ভাঙন বা জলবায়ুর অভিশাপ থেকে মুক্তি পেতে একটি ক্রস ড্যাম এই এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়া। দুর্গমতার কারণে কিন্তু এটি আউট অফ ফোকাস থেকে গেছে। আউট অফ ফোকাস থাকার কারণে আমাদের সরকারের দৃষ্টি পড়তেছে না, আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি পড়তেছে না, এবং যারা এনজিওগুলো আছে, বেসরকারি সংস্থাগুলো আছে, তাদেরও কোনো কিন্তু এখানে দৃষ্টি পড়তেছে না। এটি যদি হয় যুগান্তকারী একটা স্টেপ হবে। প্রথমত নোয়াখালীর সাথে উরিচ্চর কানেক্টেড হবে এবং পরবর্তীতে কিন্তু এটা দেখা যাবে ধীরে ধীরে সন্দ্বীপের সাথে কানেক্ট করা যাচ্ছে। সিডিএসপি প্রকল্প থেকে, যে প্রকল্প কিন্তু এখনও চলমান রয়েছে, যেটা 2025 সালে জুন পর্যন্ত থাকবে। ক্রস ড্যাম নির্মাণে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি দল মাস 2 আগে পরিদর্শন করেছে উরির চর। তারা জানান প্রাথমিক পর্যায়ে নোয়াখালী থেকে উরির চর ও পরবর্তী ধাপে উরির চর থেকে সন্দ্বীপ পর্যন্ত ড্যাম নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে সরকার। ফয়সাল করিম, এখন সন্দ্বীপ, চট্টগ্রাম। মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের রাজস্বকরণ এবং আউটসোর্সিং বাতিল সহ 5 দফা দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। সকালে যশোর কালেক্টর চত্বরের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষক কেয়ারটেকাররা অংশ নেন। এ সময় মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের রাজস্বকরণ এবং আউটসোর্সিং বাতিল সহ 5 দফা দাবি তুলে ধরা হয়। তাদের অভিযোগ, 32 বছর ধরে চলা এই প্রকল্পটি আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচালনা করা হলেও মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং আলেম ওলামারা ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় দ্রুতই দাবি মেনে নিয়ে ঈদের আগেই বেতন ভাতা পরিশোধ সহ শিক্ষকদের চাকরি রাজস্ব খাতভুক্ত করার দাবি জানানো হয়। জানুয়ারি মাস থেকে এই মে মাস পর্যন্ত আমরা যথারীতি প্রকল্পের কাজ করেছি। আমরা সরকারের বিভিন্ন স্তরের দায়িত্ব পালন করেছি। সুতরাং আমরা এদেশের কোনো টুকাই নয়, আমাদের ন্যায্য দাবি আমাদেরকে মানতে হবে। শিক্ষকদের প্রতি ন্যায় বিচার করুন, আমাদের স্যারেদের প্রতি ন্যায় বিচার করুন, তাদের ন্যায্য অধিকার বুঝে দেন। দেখেন, বাংলাদেশে আমরা আর রাজপথে নামবো না। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় মৌলভীবাজারের মণিপুরি পাড়ায় বইছে আনন্দের বন্যা। কর্মব্যস্ততা বেড়েছে তাঁতপল্লীগুলোতেও। সংশ্লিষ্টরা বলছেন, এমন স্বীকৃতিতে নতুন করে কর্মসংস্থান সহ তৈরি হবে নতুন উদ্যোক্তা, সমৃদ্ধ হবে জেলার অর্থনীতি, আর এই শিল্পকে প্রসারের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মৌলভীবাজার থেকে এম এ হামিদের প্রতিবেদন। দেশের মণিপুরীদের রাজধানী খ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। কেউ ব্যস্ত সুতা বুনতে, কেউ আবার বুনছেন শাড়ি। সেখানে ফুটিয়ে তোলা হচ্ছে বাহারি নকশা। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর থেকে তাঁতের ঘটঘট শব্দে মুখরিত গ্রাম থেকে পাড়া মহল্লা।
এরই মধ্যে মণিপুর কমপ্লেক্স সহ মণিপুরি পাড়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রতিটি শাড়ি বিক্রি হয় 5,000 থেকে 19,000 টাকায়। এতেই চলছে কারিগরদের সন্তানের লেখাপড়া সহ সংসারের যাবতীয় খরচ। তবে সহজে সুতা না পাওয়া সহ রয়েছে নানা জটিলতা। পড়াশোনার পাশাপাশি তাঁতের কাজ করে আম্মু আব্বুকে সাহায্য করি। দামের কারণে আমরা তেমন সুতাটা কালেকশন করতে পারছি না। আর সুতাটা যদি একটু দাম কম থাকে তাহলে আমাদেরও চাহিদা, মানে সব মানুষের চাহিদারও আমরা পূরণ করতে পারবো। সরকারের কোনো সহযোগিতা পাই না আমরা নিজের মতোই মানে এগুলো কাজকর্মটা করতাম আর কি। ব্যবসায়ীরা জানান, রং নকশা সহ নিজস্ব বৈশিষ্ট্যের জন্য বেশ জনপ্রিয় এই শাড়ি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শাড়ি কিনতে ভিড় করেন ক্রেতা ও পাইকাররা। টুরিস্টরা আইতেছে, আইসা আমাদের মণিপুরের কাপড় বেচাকেনা ভালো চলতেছে। সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর খুলেছে বন্ধ থাকা বেশ কয়েকটি তাঁত। এতে নতুন করে কর্মসংস্থান হবে অনেকের, এমনটা প্রত্যাশা মণিপুরী নেতাদের। বিপণন কেন্দ্র অথবা বিক্রয় কেন্দ্র যদি আমরা সঠিক বা আমরা একটা নির্দিষ্ট করে পাই তাহলে আমাদের আরও যে তড়িৎ গতিতে অথবা ভালো করে আমরা শাড়ি বুননের কাজটা আমরা সম্পাদিত করতে পারবো। মণিপুরি শাড়ি একটা ব্র্যান্ড হয়ে যাবে এবং ব্র্যান্ড যখন হয়ে যাবে তখন আমাদের মণিপুরি যে তাঁত শিল্পীরা আরও আগ্রহ বাড়বে, পণ্য আরও উৎপাদন বাড়বে। আর মণিপুরি শাড়ি, বেডশিট সহ নানা সামগ্রী উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা বলছে জেলা প্রশাসন। এই শিল্পের বাজারজাতকরণ ও দেশে বিদেশে ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ভবিষ্যতে সরকারের আরও পরিকল্পনা আছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী যাতে তাদেরকে সামনে প্যাট্রোনাইজ করে সামনের দিকে অগ্রসর করার জন্য, তারা যাদের পণ্যকে যাতে তারা মার্কেটিং করতে পারে এই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে ইনশাআল্লাহ। গুণগত মান ধরে রেখে মণিপুরি শাড়িগুলো বাজারজাত করলে জেলায় অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। এখন মৌলভীবাজার শেষ করছি এখন জনপদে, তার আগে শিরোনামগুলো আরও একবার। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, বাকি 3 জনের খালাসে পরিবারের অসন্তোষ। খালাসটা কি ঠিক হয়েছে? আমি হাইকোর্টের কাছে বলতেছি এতজন ওরা শাস্তি দেয়। খুলনার সার্কিট মাঠে বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ, বিকেলে অংশ নেবেন কেন্দ্রীয় সহ খুলনা বরিশাল বিভাগের নেতাকর্মীরা। নাজুক যোগাযোগ ব্যবস্থায় নাকাল কুয়াকাটার পর্যটন, লোকসানে শত শত ব্যবসায়ী, সড়ক নির্মাণ দ্রুত শেষ করার দাবি। রাস্তা নাই, হাঁটলে পাও স্লিপ করে। 2টা রাস্তা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমাদের মার্কেটে প্রায় 500-600 দোকানদার আছে, ব্যবসায়ী আছে, আমরা এই জায়গায় আমাদের স্বার্থে অনেক ভালো হবে। এবং জিআই পণ্যের স্বীকৃতিতে ব্যস্ততা বেড়েছে মৌলভীবাজারের তাঁতপল্লীতে, কর্মসংস্থান বৃদ্ধি সহ নতুন উদ্যোক্তা তৈরির আশা স্থানীয়দের। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।